বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। দেশে যে যেখানে থেকে যারা আমাকে দেখছেন, আমার ক্লাস দেখছেন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পর পবিত্র ঈদ উল আজহার ছুটি কাটিয়ে আজ আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, তো রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতদিনে তোমরা সবাই আমাকে চিনেছ, তারপরও তোমাদের সামনে আমার সংক্ষিপ্ত পরিচয় পেশ করছি। আমি আঞ্জুমান আরা খাতুন, সহকারী মৌলবী, নওদাপাড়া নবীগঞ্জ দাখিল মাদ্রাসা, বগুড়া সদর, বগুড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলো চিত্র দেখি এবং চিন্তা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা ছবি দেখি ও চিন্তা করি। বন্ধুরা, অ্যানিমেশন চিত্রটি দেখে একটু চিন্তা করো তো। চিন্তা করেছো? অ্যানিমেশন চিত্রটি দেখে চিন্তা ভাবনা করেছো, তাই না বন্ধুরা? কি দেখতে পাচ্ছ তোমরা অ্যানিমেশন চিত্রে? একটু ভাবো তো তোমরা। তৈলচিত্র থেকে বেরিয়ে আসছে ভূত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো এতক্ষণ ছবি দেখলাম এবং কিছু প্রশ্ন দেখলাম। আমরা এই ছবির মাধ্যমে কি বুঝতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা বলো তো? কিছু কি বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা? বুঝতে পেরেছো, তাই না? তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি হবে? তৈলচিত্রের ভূত। লিখেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে: 1 নাম্বার, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে। 2 নাম্বার হচ্ছে নতুন নতুন শব্দের অর্থ জেনে বাক্যে প্রয়োগ করতে পারবে। 3 নাম্বার হচ্ছে নগেনের কুসংস্কারচ্ছন্ন মানসিকতার পরিচয় ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেখকের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জেনে নিই। এসো তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা লেখকের পরিচয় সম্পর্কে জেনে নিই। নাম মানিক বন্দ্যোপাধ্যায়। 1908 সালে সাঁওতাল পরগনার দুমকায় তিনি জন্মগ্রহণ করেন। পিতৃনিবাস বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে তার পিতৃনিবাস। উপন্যাস: দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা তার উপন্যাস। ছাত্র: তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। নৃত্যসঙ্গী: দারিদ্র্য ছিল তার নিত্য সঙ্গী। মৃত্যু: তিনি মৃত্যুবরণ করেন 1956 সালে কলকাতায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেখকের রচনাবলী সম্পর্কে জেনে নিয়ে এসো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা লেখকের রচনাবলী সম্পর্কে জেনে নিই। তার রচনাবলী হচ্ছে: শ্রেষ্ঠ উপন্যাস জননী, উত্তরকালের গল্প সংগ্রহ পরিস্থিতি, দিবারাত্রি কাব্য, শ্রেষ্ঠ গল্প, সেরা 5 উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য প্রসঙ্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি
তোমাদেরকে একটি কাজ দিব, আর কাজটি হচ্ছে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের 4টি রচনাবলীর নাম লিখো তোমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শব্দ অর্থ ও বাক্য গঠন সম্পর্কে জানবো। এসো তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা নতুন শব্দ ও বাক্য গঠন সম্পর্কে জেনে নিই। প্রথম শব্দ হচ্ছে প্রকাণ্ড। প্রকাণ্ড শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বৃহৎ, অতিশয় বড়। এরপরের শব্দ হচ্ছে প্রেতাত্মা। প্রেতাত্মা মানে হচ্ছে মৃতের আত্মা বা ভূত। এরপরের শব্দ প্রণাম। প্রণাম শব্দের অর্থ হচ্ছে ভক্তি, শ্রদ্ধা বা সালাম। আমরা আরও কিছু শব্দের অর্থ জেনে নিই। ফিট। ফিট শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে থাকা। তৈলচিত্র। তৈলচিত্র অর্থ হচ্ছে তেল রঙে আঁকা ছবি। পরের শব্দ স্পর্শ। স্পর্শ শব্দের অর্থ হচ্ছে ছোঁয়া। আরও কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। হৃৎকম্প। হৃৎকম্প শব্দের অর্থ হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন, বুকের কাঁপুনি। উইল। উইল শব্দের অর্থ হচ্ছে শেষ ইচ্ছাপত্র, দানপত্র, যা মৃত্যুর পরে বলবৎ হয়। মরার মতো। মরার মতো মানে হচ্ছে প্রায় মৃত, মরে যাচ্ছে এমন। এরপরের শব্দ আমরা পাই সজীব। সজীব শব্দের অর্থ হচ্ছে সতেজ। এরপরের শব্দ হচ্ছে তড়িতাহত। তড়িতাহত শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ শকে আহত। এরপরের শব্দ হচ্ছে রূপার ফ্রেম। রূপার ফ্রেম অর্থ হচ্ছে রূপা দিয়ে তৈরি ফ্রেম। আমরা আরও কিছু শব্দের অর্থ জেনে নিই। মটকা। মটকা শব্দের অর্থ হচ্ছে রেশমের মোটা কাপড়। এরপরের শব্দ ভৎসনা। ভৎসনা শব্দের অর্থ হচ্ছে তিরস্কার, ধমক বা নিন্দা। ইতস্তত। ইতস্তত শব্দের অর্থ হচ্ছে দ্বিধা, সংকোচ, গড়িমসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি যেটুকু আলোচনা করলাম তার আলোকে তোমাদেরকে আরও একটি কাজ দিতে চাই। আর কাজটি হচ্ছে বিব্রত, উদ্ভ্রান্ত, খাপছাড়া, শ্রাদ্ধ ও উইল এই শব্দগুলি দিয়ে 2টি করে বাক্য লিখো তোমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নগেনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় সম্পর্কে জানবো। এসো নগেনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় জেনে নিয়ে এসো। নগেন তার মামা বাড়িতে থেকে পড়াশোনা করে। একদিন সকালবেলা লাইব্রেরিটি নগেনের দাদামশাইয়ের আমলের, যার একদিকের দেয়ালের মাঝখানে নগেনের মামার ছবি, অন্যদিকের দেয়ালে পাশাপাশি দাদামশাইয়ের ও দিদিমার ছবি। নগেন মামাকে প্রায়ই মিথ্যা ভক্তি শ্রদ্ধা দেখিয়ে টাকা আদায় করত। কিন্তু মামা মৃত্যুর সময় নগেনের নামে মোটা টাকা উইল করে রেখে যাওয়ায় নগেন অনুতপ্ত হয় এবং সত্যি সত্যি মামার প্রতি শ্রদ্ধা ভক্তি জেগে ওঠে। মামাকে ভক্তি শ্রদ্ধা জানাতে গিয়ে নগেনের চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী।
চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী নগেনকে দিন দিন চিন্তিত ও অসুস্থ করে দেয়। নগেনের বিশ্বাস মিথ্যা শ্রদ্ধা ভক্তি জানানোর কারণে তার মামার প্রেতাত্মা রাগ করে তাকে ধাক্কা দিয়ে শাসন করে। ভূতের রহস্য উদ্ঘাটনে নগেন ও ডাক্তারের মধ্যে কথোপকথন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে আরও একটি কাজ দিব। তোমাদের জীবনে নগেনের মতো ঘটনা ঘটলে তোমাদের ভূমিকা কী হবে সে সম্পর্কে 5টি বাক্য লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। এসো তো শিক্ষার্থী বন্ধুরা, এসো তাহলে বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের গুরুত্ব সম্পর্কে জেনে নিই। সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল। তার আর ভাবতে লাগলো গত রাতের ঘটনাটি নিছক স্বপ্ন কিনা। কিন্তু নিশ্চিত রাতের বেলা তার একটা কিছু হয়েছে। মাথার যেখানটা লেগেছে সেখানে ফুলে টনটন করছে। একালের ছেলে নগেন অন্ধকার ও আলোতে বারবার মামার তৈলচিত্র ছুঁয়ে মামার রাগকে পরিমাপ করতে চাইল। দিনে বা রাতে আলো জেলে ছুলে কিছু হয় না, কিন্তু অন্ধকারে ছোঁয়া মাত্র মামা ঠেলে ফেলে দেন। নগেন সুইচ টিপে আলো জেলে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল, কিন্তু মামা ঠেলে সরিয়ে দেয় না। কিন্তু রাত যত গভীর হতে থাকে মামার রাগ তত বাড়তে থাকে। অন্ধকারে ছোঁয়া মাত্র মামা ধাক্কা দিয়ে ফেলে দেন। পরাশর ডাক্তার নগেনকে বুঝালেন ভূত বা প্রেতাত্মা বলতে কিছু নেই। ভূত বিশ্বাস ভিত্তিহীন এবং নগেনের কথা বিচার বিশ্লেষণের জন্য পরাশর ডাক্তার রাত 12টায় নগেনের বাড়িতে যায়। দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন এবং যা ঘটল ও ডাক্তার যা করলেন। ডাক্তার নগেনকে বুঝালেন তৈলচিত্রটি রূপার ফ্রেমে বাঁধানো এবং 2টি ইলেকট্রিক বাল্ব ফিট করা আছে যা বিদ্যুৎ পরিবাহী। ডাক্তার বিজ্ঞানভিত্তিক বিচার বুদ্ধি দিয়ে নগেনকে ইলেকট্রিক শক বিষয় সম্পর্কে বুঝিয়ে দেন। দিনের বেলা মেইন সুইচ অফ করা থাকে, তাই ছবি ছুলে বিদ্যুৎ শক করে না। ইলেকট্রিক শক মানুষকে ধাক্কা দিয়ে পেছনের দিকে ফেলে দেয়। পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণের দ্বারা নগেনকে বৈদ্যুতিক বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়। পরাশর ডাক্তার নগেনের ভূতের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে দেন, যা ছিল ভিত্তিহীন। আসলে অজ্ঞতার কারণে মানুষ যে কুসংস্কারকে অন্ধবিশ্বাস করে, এটা আসলে সমাজে একটা ব্যাধির মতো। তো সে সম্পর্কে একটু জেনে নিয়ে এসো। তৈলচিত্রের ভূত গল্পে আমরা লক্ষ্য করি মানুষের মাঝে নানা ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিরাজ করে, কিন্তু আদতে সেসব ভিত্তিহীন। যারা বিজ্ঞানসম্মত চিন্তা চেতনাকে ধারণ করে না তারাই সহজে ভূত প্রেতের মতো কুসংস্কার বিশ্বাস করে। কুসংস্কার ও অন্ধবিশ্বাসের কারণে নগেন তার মামার ছবিতে ভূত আছে ভেবে ভয় পায়, তাই অন্ধকার রাতে আলো জ্বলে ওঠা ও নিভে যাওয়াকে সে ভূতের কাজ বলে মনে করে। মূলত ভূত সম্পর্কে অন্ধবিশ্বাস তার মনে এমন ধারণা জন্ম দিয়েছে, এ কারণে সে প্রচণ্ড ভয় পায়।
ভূতে বিশ্বাস মানুষের মধ্যে বিরাজমান একটি সামাজিক কুসংস্কার। অজ্ঞতার কারণে মানুষ অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে। কুসংস্কার একটা সমাজকে নানাভাবে প্রভাবিত করতে পারে। গ্রামের মানুষ সুশিক্ষা থেকে বঞ্চিত, ফলে সব ঘটনার কারণ তারা বোঝে না। এ কারণে তারা মনগড়া ব্যাখ্যা তৈরি করে, যা পরিণত হয় কুসংস্কারে। আর এই কুসংস্কারের আশ্রয় নিয়ে অনেক প্রতারক সাধারণ মানুষকে ঠকায়। তৈলচিত্রের ভূত গল্পের নগেনের মাঝেও ভূতের ভয় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে আরও একটি কাজ দিব। আর কাজটি হচ্ছে প্রেতাত্মা ও ভূত বিশ্বাস ভিত্তিহীন এ বিষয়ে 7টি বাক্য লিখো তোমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো তাহলে তোমাদেরকে একটু মূল্যায়ন করে নিই। আর প্রথম প্রশ্ন হচ্ছে, প্রেতাত্মা মানে কি? ক নাম্বার মৃতের ছায়া, খ নাম্বার ভূতের আত্মা, গ নাম্বার মৃতের আত্মা, ঘ নাম্বার ভূতের ছায়া। কোনটা সঠিক হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, একটু ভেবে চিনতে, একটু চিন্তা ভাবনা করো, বলতে পারবে তাই না বন্ধুরা? তাহলে তোমাদের সাথে আমার উত্তরটি মিলিয়ে নিই। সঠিক উত্তর হচ্ছে মৃতের আত্মা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পুতুল নাচের ইতিকথা একটি গল্প, উপন্যাস, কাব্য, প্রবন্ধ। কোনটা সঠিক হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, কোনটা সঠিক হবে? পারবে তাই না বন্ধুরা? এসো সঠিক উত্তরটি জেনে নেই। সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাতে লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে নগেনের হৃৎকম্প হতে লাগলো কেন? ক অজানা আশঙ্কায়, খ গভীর সন্দেহে, গ ভীষণ ভয়ে, ঘ তীব্র উত্তেজনায়। কোনটা সঠিক হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, একটু ভেবে চিনতে বলো। সঠিক উত্তরটা কি হবে? ভীষণ ভয়ে সে লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবে নগেনের হৃৎকম্প হতে লাগলো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জল জলে উজ্জ্বল চোখ দুটি আসলে কি ছিল? মামার চোখ, ইলেকট্রিক বাল্ব, ভূতের চোখ, মনের ভুল। কোনটা সঠিক হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? পারবে তাই না বন্ধুরা? তাহলে এসো তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটি মিলিয়ে নিই। সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রিক বাল্ব। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পরাশর ডাক্তার পড়ে গেলেন কি জন্য? ভূতের ধাক্কায়, বিদ্যুতের ধাক্কায়, দুর্বলতার কারণে, না পা ফসকে? কোন অপশনটা সঠিক হবে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? গুড, পারবে তাই না বন্ধুরা? এসো সঠিক উত্তরটি মিলিয়ে নিই। সঠিক উত্তর হচ্ছে বিদ্যুতের ধাক্কায় ডাক্তার পড়ে গেলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি। আর বাড়ির কাজটি হচ্ছে ভূত বিশ্বাস কুসংস্কারাচ্ছন্ন এ বিষয়ে 15 লাইনের একটি অনুচ্ছেদ লিখে আনবে। যেহেতু এখন স্কুল বন্ধ, তাই তোমরা এই বাড়ির কাজটি খাতায় লিখে রাখবে। যখন স্কুল খুলবে তখন এই বাড়ির কাজটি সংশ্লিষ্ট বিষয়ের টিচারকে তোমরা দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কার ছেয়ে গেছে। কুসংস্কারাচ্ছন্ন জীবন মানুষকে অজ্ঞতার নিচে নামিয়ে দেয় এবং কুসংস্কার মানুষের জীবনের অনেক ক্ষতি করে ফেলে এবং ঈমান আমল নষ্ট করে দেয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কখনোই জীবনে কুসংস্কারাচ্ছন্ন মন মানসিকতার পরিচয় দিবে না এবং কুসংস্কারকে বিশ্বাস করবে না। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।